সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে অনলাইনের আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নুরশাদুল সরকার বাদল। আজকে কথা বলবো বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলা বানানের নিয়ম। একটা সময় আমাদের এই যে বাংলা ভাষার শব্দগুলো ব্যবহার করা হতো, তো সেগুলো ব্যবহারের সুনির্দিষ্ট কোনো নিয়ম ছিল না, যার ফলে বড় বড় আমাদের যে সাহিত্যিকরা আছেন তারা লিখতে গিয়ে বা ব্যবহার করতে গিয়ে অনেক জটিলতার সম্মুখীন হয়েছিলেন। ফলে তারা চিন্তা করলেন যে এই শব্দগুলোকে একটু নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা আবশ্যক। এ কারণে প্রথম দিকে আমাদের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম মনে করলেন যে বাংলা ভাষার শব্দের ব্যবহারের বা বানানের একটা নির্দিষ্ট নিয়ম থাকা জরুরি, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাংলা বানান রীতি তৈরি করার জন্য পরামর্শ দেন। তার পরামর্শক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজশেখর বসুকে সভাপতি করে এবং চারুচন্দ্র ভট্টাচার্যকে সম্পাদক করে একটা কমিটি গঠন করেন, যে কমিটির কাজ হবে বানান নীতির প্রণয়ন বা বানান নীতির নিয়ম প্রবর্তন করা বা নিয়ম নিয়ে কাজ করা। এই কমিটি গঠিত হয় 1935 সালে, এবং এই কমিটি 1936 সালে বানানের নিয়ম বা রীতি নিয়ে একটি পুস্তিকা বের করেন। এই প্রবর্তিত নিয়মটি পরবর্তীতে বাংলা ভাষায় ব্যবহার করা হয়, এবং তারও দীর্ঘদিন পরে 1948 সালের দিকে আমাদের বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বা এনসিটিভি এর বানানের রীতি নিয়ে একটু কাজ করেন, এবং তারা একটা রীতি মূলত এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতিকে অনুসরণ করে তারা একটা রীতি প্রবর্তন করেন, এবং এই রীতিটাই আমাদের যে প্রাথমিক বা মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা আছে বা বই আছে পাঠ্যপুস্তক আছে সেখানে অনুসরণ করা হয়। তারপরে 1992 সালের দিকে বাংলা একাডেমি বাংলা বানান নিয়ে কাজ করা শুরু করেন, এবং 1994 সালে বাংলা একাডেমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান নীতি আর এনসিটিভির বানান নীতির সমন্বয় করে একটা নতুন বা একটা পরিমার্জিত বানান নীতি প্রবর্তন করেন, যে বানান নীতি এখন পর্যন্ত আমরা অনুসরণ করে আসছি, এবং বাংলাদেশের সকল অফিস আদালত বা সকল কার্যক্রম এই বাংলা একাডেমির বানান নীতি অনুসরণ করে আসছে। এবং বাংলা একাডেমির বানানের সর্বশেষ সংশোধিত বা পরিমার্জিত রূপ প্রকাশ হয় 2012 সালে। এখন আমরা বাংলা একাডেমির প্রণীত বানান নীতি মূলত আলোচনা করব। তো আমি বলে রাখি, বানান নিয়ে যাদের খুব সমস্যা হয় তারা এই ক্লাসটি মনোযোগ সহকারে করলে আশা করছি অনেকগুলো বানানের সমস্যা থেকে তারা পরিত্রাণ পাবে। বানানের প্রথম নিয়মে আমরা বলবো যে নিয়ম নাম্বার 1, তৎসম শব্দে জিনিসটা মূলত আমরা সহজ করে দেবো তৎসম সংস্কৃত শব্দ, অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দ। অনেকগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় এসে গেছে এবং আমরা ব্যবহার করি। তৎসম শব্দে যে সকল শব্দে রস্বই, দীর্ঘ ই, রস্বউ, দীর্ঘ উ উভয় শুদ্ধ, মানে উভয় ব্যবহারের শুদ্ধ, সেই সকল শব্দে কেবলমাত্র রস্বই এবং রস্বউ বা এদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হবে। যেমন আমি বলি কিংবদন্তি,
এই দীর্ঘই না দিয়ে আমরা রস্বই দিব। তারপরে ধুলি, ধুলি। আবার ধরুন যে সূচিপত্র, সূচিপত্র। 2 তৎসম শব্দে, তৎসম শব্দে রেফ এর পর, রেফ এর বলতে আমরা যে বর্ণের উপরে এরকম দিই, এটা রেফ এর পর পর ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের বৃত্ত মানে দুইবার উচ্চারণ হবে না। যেমন আমরা কিভাবে উচ্চারণ দেখব যে কার্য, ধর্ম, অর্জন, অর্চনা, এরকম। তিন, শব্দটি যদি সন্ধিজাত হয়, মানে সন্ধিজাত শব্দ যদি হয় এবং শব্দ সন্ধিজাত শব্দ হয় এবং শব্দটি প্রথম পদের শেষে যদি ম থাকে, যদি ম থাকে তো পর পদের প্রথমে ক, খ, গ, ঘ এর যে কোনো একটি থাকে, তাহলে মটি সন্ধিজাত শব্দের মূল শব্দটি লেখার সময় মটি অনুসার হবে, অনুসার লিখতে হবে। যেমন উদাহরণ দিয়ে ক্লিয়ার করি, আমি সন্ধিজাত শব্দ মানে আমরা তো সন্ধি যখন বিশ্লেষণ করি এইভাবে করি, মানে যোগ চিহ্নের আগে একটা শব্দ পরে একটা শব্দ। তা প্রথম শব্দ বলতে এই প্রথম যোগের আগের শব্দটা বলছি, এই শব্দটির শেষে যদি ম থাকে এবং এই পাশের শব্দটির শেষে যদি ক, খ, গ বা যে কোনো একটা থাকে, তাহলে সন্ধিজাত যে মূল শব্দটি লিখি সেখানে ম জায়গায় ক হবে। যেমন আমি লিখি অহম, অহম যোগ কা, কি হলো এখানে ম আছে এখানে ক আছে, তাহলে অহমটা এখানে মূল শব্দ দিয়ে কি হবে অনুসার হবে, অহংকার, অহংকার। ঠিক আছে। তারপরে ধরো আমরা যদি লিখি শুভম, শুভম যোগ কর বলে শুভম। ক্লিয়ার? অতৎসম শব্দে মূলত যেগুলো আর কি আমরা দেশি শব্দ বলতেছি, বিদেশি শব্দ বলতেছি, এরকম সকল শব্দের বানানে, অতৎসম শব্দের সকল শব্দের বানানে, সকল শব্দের বানানে বানানে রস্বই এবং রস্যু বা এদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হবে। এখানে কখনো তৎসম অতৎসম শব্দ মানে দেশি শব্দ, বিদেশি শব্দ, মিশ্র শব্দ, এগুলাতে কখনো দীর্ঘ ই বা দীর্ঘ উ বা দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার ব্যবহৃত হবে না। যেমন আমরা যদি বলি ইরানি, ইরানি, জাপানি, তারপর ধরো যেমন হলো কি সরকারি, এগুলো শব্দে সত্য রস্বই ব্যবহার হবে। দুই, দূর ও দূর, এই দুটি শব্দে ব্যবহার করতে গিয়ে আমরা ভুল করে সচরাচর খেয়াল করো, যে শব্দটা দ্বারা শুধুমাত্র ডিস্টেন্স বোঝাবে, ডিস্টেন্স মানে দূরত্ব বোঝাবে, সেটাতে দীর্ঘ উকার দূর হবে, আর যেটা দূরত্ব বোঝাবে না সেটাতে রস্য উকার হবে। কারণ আমরা যদি লিখি দূরবীন, আচ্ছা দূরবীন দেখি আমরা দূরের জিনিস দেখি না কাছের জিনিস দেখি, দূরের জিনিস দেখি, দূরত্ব বোঝাচ্ছে এই জন্য এটাতে হবে দূর্ঘকার। আর আমরা যদি বলি দুর্গা, আমি দুইটা শব্দ লিখি দুর্গা
আর লিখলাম দুর্গা, দূরের গ্রাম আর দুর্গা। এখানে আমরা অনেক জায়গায় দেখি যে দুর্গা এই শব্দটা, দুর্গা কিন্তু নাম, এখানে এই দীর্ঘ দিয়ে লেখা হয়। এই নামের ক্ষেত্রে কখনো দীর্ঘ হবে না, দুর্গা মানে দূরের গ্রাম, এখানে এই ক্ষেত্রে দীর্ঘ হবে। যে সকল শব্দের শেষে অঞ্জলি, অঞ্জলি, আলি, আবালি এরকম যদি উচ্চারণ হয় তাহলে এই সকল শব্দে সবসময় আবালি থাকে। অঞ্জলি, আলি, আবালি থাকে, তাহলে রস্বই বা এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে রস্বই কাজে লিখতে হবে। যেমন আমরা বলি শ্রদ্ধাঞ্জলি, তাহলে কি হবে? অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা শহীদ মিনারে গেলে শ্রদ্ধাঞ্জলি গুলো দেখলে অনেক জায়গায় দেখে আমরা শ্রদ্ধাঞ্জলি দীর্ঘই দিই, আসলে সেটা দীর্ঘই হবে না, হবে রস্বই কাজ। তারপর ধরে আমরা যদি বলি সোনালি, কি রস্বই কাজ? সোনালি, আলি আছে, তারপরে রস্বই কাজ, রূপালি রস্বই কাজ। যেমন আমরা যদি পদা বলি, লাল নীল পদা বলি, আবুল উচ্চারিত হচ্ছে, তাহলে কি হবে? রস্বই কাজ। আবার অনেকেই লেখা দীর্ঘ দিয়ে লিখতে দেয়, সেটা কিন্তু হবে না। স্যার, কি এবং কি এই দুটার ব্যবহারে সবসময় আমরা ভুল করে থাকি। তোমার নাম কি, তুমি তুমি কি যাবে, আর আমি দেখলাম তোমার নাম কি, তুমি কি যাবে। দেখো আমি দুইটা জায়গায় প্রশ্ন করছি এবং দুইটাতে দুইটা কি দিয়েছি, একটাতে দীর্ঘিকার কি দিয়েছি, একটাতে রস্বইকার কি দিয়েছি। এই দুটো ব্যবহারের সহজ নিয়ম হলো, আমরা যদি যে কি উত্তর এক না সহজে দিতে পারবো ইয়েস অথবা নো দিয়ে, ইয়েস অথবা নো, হ্যাঁ যাবো, তুমি কি যাবে, হ্যাঁ হ্যাঁ অথবা না। যে সকল কি উত্তর ইয়েস নো দিয়ে হবে সেই সকল কির ক্ষেত্রে রস্বইকার ব্যবহার হবে, আর যে সকল কি ইয়েস নো দ্বারা উত্তর দেওয়া যাবে না সেই সকল কির ক্ষেত্রে আমরা দীর্ঘইকার লিখব। যেমন তোমার নাম কি, সেটা কি আমি যদি ইয়েস হবে, আমার নাম কি, আমার নাম রুশাদুল সরকার বাথরুম। তুমি কি খাবে, আমি ভাত খাবো। আমি যদি আবার তুমি খাবে কি, না, তাহলে কোন কি হবে, তখন রস্বইকার। সমস্যা হয় আমাদের সমস্যা এবং উমানি, এটা হলো শব্দের শেষে সবসময় অনুসার হয়, কিন্তু অনুসারের সাথে যদি কোনো স্বরধ্বনি আসে, অনুসারের সাথে যদি কোনো স্বরধ্বনি আসে তাহলে অনুসারের পরিবর্তে আমরা উমা লিখবো। যেমন আমরা যদি লিখি গান, কি লিখি, গান অনুসার। আবার আমরা যদি লিখি রং, তাহলে আমরা অনুসার দিয়ে দেবো। যদি আমরা বলি রঙিন, তাহলে কিন্তু আমরা উমা দিয়ে দেবো, কারণ রঙিন, রঙের সাথে রং ই আসতে দেখি, তার মানে স্বরধ্বনি আসছে, রঙিন। আর যদি আমরা লিখি বাঙালি, তখন উমা দিয়ে লিখি, ঠিক আছে। এরপরে হচ্ছে খ ও যুক্ত হয়। আগে আমরা লিখতাম যে ফুল মানে গরুর পায়ের ইয়া, খিদে, এইভাবে লিখতাম। আসলে অতৎসম সকল শব্দে মানে দেশি বিদেশি সেটা কিন্তু আমরা ফুল এইভাবে লিখবো, ফুল, খিদে, এই সকল শব্দ লেখা হবে খ দিয়ে। এরপরে
ন আর মূর্ধন্য নিয়ে কথা বলবো। এখানে কয়েকটা বিষয় দেখে রাখতে হবে। সকল বিদেশি শব্দে দন্ত ন হবে। কারণ আমরা যদি বলি ল্যান্ড ল্যান্ড তাহলে কোন হবে দন্ত ন। ক্যান্ডি দন্ত ন, স্ট্যান্ড দন্ত ন। আর সকল তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা হবে। সকল তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা হবে। আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে, ট বর্গীয় যতগুলো বর্ণ আছে, ট বর্গীয় বর্ণ ট, খ, ড, ধ, ট বর্গীয় সকল বর্ণে যদি ন যুক্ত হয়, যে কোনো ন যুক্ত হয়, তাহলে দন্ত ন যুক্ত না হয়ে মূর্ধন্য ন যুক্ত হবে। যেমন আমরা ধরি কোনটা ঘন্টা মূর্ধন্য, আমাদের তাণ্ডব মূর্ধন্য। কিন্তু কিছু তদ্ভব শব্দ আছে যেগুলোতে দন্ত নয়, ভাঙ্গা, লঙ্ঘন, এগুলো বাংলায় জেনে নেবে, বেশি করে নেবে। ভাঙ্গা এখানে দন্ত লঙ্ঘন। আবার ত বর্গীয় যতগুলো বর্ণ আছে, ত বর্গীয় বর্ণ ত, ক, দ, ধ, ত বর্গীয় বর্ণে সবসময় দন্ত ন যুক্ত হবে। যেমন দন্ত, অন্ত, এখানে কখনো মূর্ধন্য ন যুক্ত হবে না। হর্ষ চিহ্নের ব্যবহারে হর্ষ চিহ্ন যে সকল শব্দের শেষে অধ্বনি শব্দের শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, শব্দের শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে বা ব্যঞ্জন ধ্বনি থাকে, উচ্চারণের সময় ধ্বনি থাকে, উচ্চারণের সময় যদি ব্যঞ্জন ধ্বনিটির সাথে অধ্বনি উচ্চারিত না হয়, অধ্বনি উচ্চারিত না হয়, তাহলে মাত্র সেখানে হর্ষ চিহ্ন দিতে হবে। তাহলে কি করতে হবে সেখানে? যেমন আমরা যদি বলি কর, আমরা যদি করো, করো তোমার প্রভুর নামে, করো তোমার প্রভুর নামে, করো, তাহলে এখানে অ উচ্চারণ দিতে হবে পর, তাড়াতাড়ি পর, তখন কিন্তু হর্ষ চিহ্ন দিতে হবে। তবে বাংলা একাডেমি প্রণীত বানানে বলা হয়েছে যে যতদূর সম্ভব হর্ষ চিহ্ন ব্যবহার আমাদের বাদ দিতে, তাই এখন আমরা হর্ষ চিহ্ন ব্যবহার করি না, হর্ষ চিহ্ন বর্জন করাই ভালো। তবে উচ্চারণের ক্ষেত্রে একান্ত অসুবিধা হয়, তাহলে কিন্তু হর্ষ চিহ্নটি দেওয়া লাগবে। যেমন আমরা যদি যা, বাহ, তখন এরকম শব্দে হর্ষ চিহ্নটি দিতে হবে, তাছাড়া হর্ষ চিহ্নটি বাদ দিতে হবে। দেখো আমি দুইটা শব্দ লিখেছি, একটা হলো ভুতুরে আর একটা হলো অদ্ভুত। এই ভুতুরে অদ্ভুত বাদ দিয়ে যতগুলা ভূত আছে, সব ভূতে দীর্ঘকার হবে। বোঝা যায় না? যেমন আমরা ভুতুরে শব্দটিতে রস্যকার দিয়ে লিখবো, অদ্ভুত শব্দটিতে রস্যকার দিয়ে লিখবো। বাকি যতগুলা ভূত আছে, যেমন দ্রবী, ভূত, ভূত, তাহলে কি লিখবো? দীর্ঘকার। আবির্ভূত, অভিভূত, সব দীর্ঘকার দিয়ে লিখবো। জীবী, কোন শব্দের শেষে যদি জীবী এই শব্দটি আসে, তাহলে আমরা সবসময় দুটোতেই দীর্ঘকার দিয়ে লিখবো। যেমন মৎস্যজীবী,
কৃষিজীবী ইত্যাদি সকল ক্ষেত্রে আমরা দুটোই দীর্ঘইকার দিয়ে লিখব। কোন শব্দের শেষে যদি দীর্ঘই থাকে বা দীর্ঘইকার থাকে, দীর্ঘই বা শব্দ শেষে দীর্ঘই বা সংযুক্ত থাকে এবং এর সাথে যদি পরবর্তীতে মূল শব্দের কোনো মূল শব্দ যদি দীর্ঘই বা হ্রস্বই থাকে, দীর্ঘই থাকে বা সংযুক্ত থাকে এবং ওই শব্দটির সাথে যদি পরবর্তীতে ত বা তয় ব যুক্ত হয়, তাহলে হ্রস্বই দীর্ঘই হয়ে যাবে, হ্রস্বই হয়ে যাবে। যেমন আমি উদাহরণ দিই, আমি যদি বলি দায়ী, শব্দ শেষে কি আছে? দীর্ঘই আছে। আর আমি যদি বলি যে দায়িত্ব, তখন কি হবে? তয় ব আছে, তখন এটা দীর্ঘইটা হ্রস্বই হয়ে যাবে। আমি যদি বলি মন্ত্রী, মন্ত্রী মন্ত্রী, তাহলে কি হবে? মন্ত্রিত্ব, তখন হ্রস্বই কাটা যাবে। আচ্ছা, আমরা যদি বলি যে সহযোগী, সহযোগী, এর সাথে আমরা তা যুক্ত দিই, সহযোগিতা, তখন এটা হ্রস্বই কাটা যাবে। তখন আমরা দুই না দিয়ে সহযোগিতা, তখন হ্রস্বই কাটা দিয়ে লিখব। পরা, পরি, নি, এই চারটি উপসর্গের পরে যদি কোনো ন আসে, ন উচ্চারিত হয়, এটা দন্ত ন না হয়ে অল টাইম মূর্ধন্য হবে। যেমন আমরা যদি বলি প্রাণ, পরাণ, এটাও দেখা যায় পরাণের বলি, পরিণয়, নির্ণয়, তখন আমরা মূর্ধন্য দিয়ে লিখব। এরপরে পর, পরা, পূর্ব, অপর, অপর, এই শব্দগুলোর সাথে যদি অন্য শব্দটি যুক্ত হয়, তাহলে এই অন্য শব্দটি যুক্ত হলে সেই দন্ত ন না হয়, তখন মূর্ধন্য ন হবে। যেমন আমরা দিই প্রাণ্য, না সকালবেলা, দিনের পূর্ব, অপরাহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন। এখন একটা জিনিস খেয়াল রেখে, দেখতে দন্ত ন এর মতো হলেও এগুলো আসলে দন্ত ন নয়, মূর্ধন্য। এখন আমরা এটা কি করে বুঝবো যে কোনটা দন্ত ন কোনটা মূর্ধন্য? আমাদের একটা সহজ নিয়ম খেয়াল করি, হয় পিছে যদি ন থাকে, এরকম থাকে, সেটা হবে দন্ত ন, আর ভয়ের নিচে ন থাকলে সেটা হবে মূর্ধন্য। আজ এই পর্যন্তই থাক। এরপরে ধরো যে নিয়মের নক্ত বিধান ও সত্য বিধানের কিছু নিয়ম আছে, সেগুলা একটু জেনে নিতে। তো এগুলো হচ্ছে সবচেয়ে কম মানে ভুল হওয়া এবং কমন উপযোগী নিয়ম, বা এই নিয়মগুলা জানা খুব জরুরি। আর তত্ত্ব বিধান সত্য বিধান আমরা একটু দেখে নিব। আর আরেকটা বিষয় হলো কি, আসলে বানানের নিয়মের কোনো শেষ নেই। বাংলা একাডেমি কিছু নিয়ম করেছে, আমরা সেগুলো অনুসরণ করছি। এই নিয়মগুলোর বাইরেও কিন্তু কিছু নিয়ম আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। ধরো যে আমি যদি একটা শব্দ লিখি কটূক্তি, এই শব্দটি আমি লিখলাম, এটি ভুল না সঠিক এটা কিন্তু আমরা অনেকেই এইভাবে লিখি, কটূক্তি। আসলে শব্দটিকে আমি ভুল লিখেছি কেন? কারণ এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে কটু যোগ উক্তি। এখন সন্ধি নিয়ম আছে যে রস্যউ যোগ রস্যউ হলে দীর্ঘ উ হয়, মানে এটা কটূক্তি কিন্তু দীর্ঘ উকার হবে। তার মানে সন্ধি নিয়ম আমাদের জানতে হচ্ছে। আর শব্দ
শুধু তাই না, আমাদের সমাজের নিয়ম জানতে হবে, লিঙ্গের ক্ষেত্রে যেমন ধরো স্ত্রী পত্রে দীর্ঘই হয় কখন কোথায় গিয়ে, এগুলো জানতে হবে। এগুলো কিন্তু বানানের একটা অংশ। তো যাই হোক, এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।